আজকে সকাল সকাল বড়ন্তিকে গুড বাই বলে আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়। অল সেট ফর ড্রাইভ। থ্যাংক ইউ। চল আমিও ঢুকি। তো বড়ন্তিতে একটা সুন্দর দিন কাটিয়ে পরের দিন আমরা রওনা হলাম অযোধ্যার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নেব গড় পঞ্চকোট আর জয়চণ্ডী পাহাড়। গ্রামের এই ব্যস্ততাহীন সকাল আর এই সতেজ সবুজ আভায় যেতে যেতে খালি একটা কথা মনে পড়ছিল, রবীন্দ্রনাথের সেই চারখানি লাইন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এত এত জায়গায় গেছি অথচ আমার বাঁকুড়ার কাছে পুরুলিয়াতেই এই সৌন্দর্য দেখা হয়নি এতদিন, এটাই ভেবে আমাকে অবাক করলো। গুগলের দেখানো আঁকাবাঁকা রাস্তায় অবশেষে আমরা এসে পৌঁছলাম গড় পঞ্চকোট। রাস্তা দেখাচ্ছিল 40 মিনিট, বাট সামান্য একটু ট্রাফিক জ্যাম পাওয়ার জন্য বরাভূম স্টেশনের ওখানে তো একটু দেরি হলো। তো এবার আমরা পৌঁছেই গেছি, অলমোস্ট দেয়ার। আর দূরে দেখা যায় একটু দূরে পাঞ্চেত পাহাড়। প্রথমে আমাদের প্ল্যান ছিল গড় পঞ্চকোটে থাকার। গড় পঞ্চকোট আর একটু বেশি নিরিবিলি জায়গা এবং যত ভেতর দিকে ঢোকা যাচ্ছে গড় পঞ্চকোটের সবুজটাও অনেক বেড়ে যাচ্ছে। এখানেও 2-3টে রিসর্ট হয়েছে, যেটা আমাদের ঠিক মন্দিরের পেছনে চোখে পড়লো, দেখাবো ওটা। তো গড় পঞ্চকোটে থাকলে অনেকটাই কিন্তু একদম নেচারের ভেতরে থাকার ফিলিংটা হবে এবং আশেপাশে কোনো দোকান নেই। এবং আমি চাই এই জায়গাগুলো এতটাই যেন নন কমার্শিয়ালাইজ থাকে, যাতে এখানে আসলে একদমই গ্রামীণ রুরাল ভাইব পাওয়া যায়। আর সব কিছু জায়গা না কমার্শিয়ালাইজ করলে ভালো লাগে না ইদানিং। ওই জন্যই দীপুদাকে অনেকেই এড়িয়ে চলছে, মানে আমাদের দীঘা, পুরী, দার্জিলিংয়ের কথা বলছি। দার্জিলিং তো বিভিন্ন সময় জীবনের বিভিন্ন বার গেছি, বরাবরই যাই এবং মনে হয় আগের বারের থেকে অত্যধিক দোকান বাজার এবং ক্রাউড বেড়ে গেছে। সেম ফর দীঘা। পুরীকেও কিছুটা তাই বলা যায়, যদিও পুরী তার মধ্যে এখনও কিছুটা নিজস্বতা অক্ষুণ্ণ রাখতে পেরেছে। তো তাই এই জায়গাগুলো যতটা কম এরকমই মানে আনটাচ থাকে তো ভালো। একটা কথা নিঃসন্দেহে মানতে হবে, রোড কন্ডিশন কিন্তু খুবই ভালো এবং আমরা কলকাতা থেকে চালিয়ে যে আসলাম, আমাদের কিন্তু কোথাও কোনো রকম খুব খারাপ অভিজ্ঞতা হয়নি অ্যাবাউট রোড। আর এই এত রিমোট জায়গায় যে রোড ভালো হয়ে যাবে সেটা নিঃসন্দেহে একটা বড় পাওনা। আর এই জন্যই গড় পঞ্চকোট এখন আসতে অনেকটা সুবিধেও হয়ে গেছে। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি একই দিনে সমস্ত ট্যুর করতে চান তাহলে 2 দিন কিন্তু কম পড়ে যাবে। সেক্ষেত্রে পুরুলিয়ার জন্য এগুলো এই সাইডগুলো ইনক্লুড করলে কিন্তু 3 থেকে 4 দিন রাখলে ভালো হয়। আমরা আজকেই যেহেতু অযোধ্যা চলে যাব, আর অযোধ্যা দেখে পরে চলে যাব মাঠা রিসর্টে, তো সেজন্য আমাদের আজকের দিনটা ন্যাচারালি একটু হেক্টিক হবেই। ফাইনালি আমরা এসে পৌঁছালাম গড় পঞ্চকোট। ওই যে দূরে দেখা যায় পাঞ্চেত হিল, পাঞ্চেত হিলের পাদদেশে অবস্থিত আমাদের গড় পঞ্চকোট মন্দির। এবারে গাড়ি থামিয়ে এবং লোকাল দোকানে একটু অর্ডার দিলাম খাবারের এবং তারপরে আমরা চললাম মন্দির দেখতে। সময়ের অভাবে অবশ্যই আমরা পাঞ্চেত ড্যাম যেতে পারলাম না, পরবর্তীকালে আবার আসার ইচ্ছে রইল। তো এখানে দেখলাম বেশ কয়েকটা লোকাল দোকান রয়েছে, যে কোনো সময় আসা হোক না কেন খাবারের অসুবিধা কিন্তু হবে না। তো গড় পঞ্চকোটের এই মন্দিরটি দেখতে দেখতে সংক্ষেপের ইতিহাসটা সেরে নেওয়া যাক। গড় পঞ্চকোটের ইতিহাস মূলত সিংদেও বা শেখর রাজবংশের ইতিহাস। মনে করা হয় আনুমানিক 80-90 খ্রিস্টাব্দে দামোদর শেখর দেও এই রাজবংশের প্রতিষ্ঠা করেন, কিন্তু সেই সময় রাজধানী এখানে স্থানান্তরিত করা হয়নি। আনুমানিক 940 খ্রিস্টাব্দে এইখানে পাঞ্চেত পাহাড়ের কোলে নিয়ে আসা হয় রাজধানীর নিরাপত্তার নিশ্চয়তা করার জন্য। গড় পঞ্চকোটের দুর্গ বা রাজপ্রাসাদ কিছুই আর বেঁচে নেই। এখন দেখার মতো যেটুকু আছে সেই হলো পঞ্চরত্ন মন্দির, যেটা আমরা এখন দেখছি। এখানকার প্রধান আকর্ষণ হলো পোড়ামাটি বা টেরাকোটার কারুকার্যের এই বিশাল মন্দিরটা। এবং বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের সাথে একটা অমিল হচ্ছে, এখানে অনেক মন্দির বিশাল বিশাল পাথর কেটে তৈরি করা হয়েছে, যেখানে ওটা পুরোটাই টেরাকোটা বা মাটির কাজে, কিন্তু মন্দিরগুলোর স্ট্রাকচার অনেকটাই একই রকম, স্থাপত্যশৈলীর বেশ মিল রয়েছে।
গড়পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দিরটি যেরকম রিনোভেশন করা হয়েছে, এই মন্দিরটা অনেকখানি রিনোভেশন হয়নি, যার জন্য এখানটা দেখলে আরও পুরনো লাগছে। এখানে একটি ভালো রিসর্ট হয়েছে, চারুলতা রিসর্ট, যেটা একদম পাঞ্চেত পাহাড়ের নিচে। ওখানে ওয়াচ টাওয়ারও রয়েছে, বেশ ভালো লাগলো। আর দেখে আসলাম প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরের স্পট, যেখানটাতে খালি ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। এখন মন্দিরটি অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে এবং ওখানেই পুজো টুজো দেওয়ার ব্যবস্থা আছে। এইসব দেখে এখানে অল্প করে ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানে লোকালদের সাথে কথা বলতে বলতে যেটা বুঝতে পারলাম যে এখানে এখনও পর্যন্ত কিন্তু জলের কষ্ট রয়েছে, স্পেশালি শহরের মধ্যে না হলেও গড়পঞ্চকোটের গ্রাম এবং তার সংলগ্ন এরিয়াতে এখনও বেশ ভালোই গরমের সময় জলের ক্রাইসিস রয়েছে। যত পর্যাপ্ত জল দরকার ততটা জল নাকি এখনও পর্যন্ত মিউনিসিপ্যালিটি সাপ্লাই করে না। এরপর চলতে চলতে আমরা এলাম গড়পঞ্চকোটের পরের স্টপ জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের ওপরে রয়েছে দেবীর মন্দির, জয়চণ্ডী দেবীর মন্দির। অতখানি আমরা যাব না, যেহেতু আজকে অযোধ্যা দিয়ে আমরা আবার রিসর্টে ফিরবো। তো ওখান থেকে আমরা প্রথমে আসলাম এখানে একটা ছোট্ট গুহার মধ্যে একটা আশ্রম রয়েছে, সেটা দেখবো বলে। এই দয়ানন্দী সরস্বতীর আশ্রমে যিনি দেখভাল করেন উনি আমাদের জানালেন যে কোন রাস্তাটা দিয়ে গেলে পাহাড়ের ওখানে যাওয়া যাবে। আর আশ্রমটা সবসময় মোটামুটি খোলা থাকে রাতের বেলা ছাড়া, এবং গুহার মধ্যে এত কম আলো এবং কীরকম একটা ক্লাস্ট্রোফোবিক সিচুয়েশান লাগছিল, তো বেশিক্ষণ আমরা ওখানে থাকিনি। তারপর এসে পৌঁছলাম জয়চণ্ডী পাহাড়ের নিচে। তো ওই ভদ্রলোক যে রাস্তাটা বলেছিলেন সেটা মোটামুটি ফলো করে একটু এগিয়ে গেলাম, পাহাড়ের নিচে আসলাম একদম। এখান থেকে ওই ট্রেকটা শুরু হয়, ট্রেক বলবো না মানে, তবে 460 সিঁড়ি ট্রেকের সমানই হলো। 460খানি সিঁড়ি উঠে যেতে হবে জয়চণ্ডী মাতার মন্দির দর্শনে। স্থানীয় লোকজনদের কাছে জয়চণ্ডী মাতার মন্দির খুবই জাগ্রত এবং পবিত্র মন্দির। তাছাড়াও বাইরে থেকেও অনেক ট্যুরিস্ট আসে যারা এখানে মন্দিরে পুজো দেয় উঠে গিয়ে। আর ওপর থেকে প্যানোরামিক ভিউটা তো অবশ্যই ভালো লাগবে শহরের। তো আমরা এখানেই গাড়িটা পার্ক করলাম, অনেক গাড়ি দেখলাম আজকে, ট্যুরিস্ট আছে ভালোই। এখানে গাড়ি পার্ক করে চারপাশটা একটু দেখে নিলাম জাস্ট। এবার যদিও আমরা যাব না, তাও দেখিয়ে দিই যে কোথা থেকে স্টার্ট করা যায় ওই জার্নিটা। এইখানে একটা মন্দিরের ফটক মতো করা আছে, এই যে জয়চণ্ডী মাতার মন্দির লেখা আছে, এখান থেকেই স্টার্ট হয় ওই 400 সিঁড়িটা জার্নি। তারপরে পেরিয়ে উপরে আছে মন্দির, মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। নিচ থেকেই বিভিন্ন মায়ের ফটো, পুজোর প্রসাদ বিক্রি হচ্ছে, ওখান থেকেই সামান্য কিছু নিলাম। আশা করি পরে কখনো নিশ্চয়ই দেখা হবে। জয় মা জয়চণ্ডী। সত্যি এবছর আমরা যে টাইমটা এসেছি, অন্য সময় হলে এখন পলাশ ফুটে যেত, এখন অবধি ফোটেনি, কিন্তু গ্রাম থেকে ওই জন্য যারা পলাশ ফুলের মালা নিয়ে আসছে অত্যন্ত চাহিদা, আমিও শখ মেটাতে দুটো কিনে ফেললাম। আর এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। অযোধ্যা কিন্তু এখান থেকে বেশ খানিকটা রাস্তা, যদিও আমরা পুরুলিয়ার অনেকটা মাঝামাঝি জায়গায় আছি, আর অযোধ্যা হচ্ছে একদম শেষ প্রান্ত, লাস্ট জোন। তো এখান থেকেও ভালোই সময় লাগবে। বাট দুপুরবেলায় পথে যেতে যেতে সেইভাবে পলাশ চোখে পড়লো না যতখানি আশা করে এসেছিলাম। অন্য বছর তুলনায় এবছর বৃষ্টি হওয়ার কারণেই হোক, পলাশের পাতা ঝরেনি, এখনও কিন্তু ফুল সেভাবে আসেনি। তাও আমি খুঁজে খুঁজে আছি, কোথাও যদি পলাশ দেখতে পাই সেখানে নামবো, দুটো ছবি তুলবো। আর সাধের মালা তো আমি কিনেইছি। আস্তে আস্তে অনেকটা এগিয়ে গিয়ে পুরুলিয়ার অযোধ্যার ঠিক আগে যেখানে একটা গ্রাম রয়েছে যার নাম হচ্ছে শিখরাবাদ, সেখানে ঢুকতে গিয়ে কিছুটা পলাশ দেখতে পেলাম। ওই একটা পলাশ, আরও অনেকগুলো ফুটেছিল, সবগুলো আমি ক্যামেরায় তুলতে পারিনি। তো এইখান থেকে মোটামুটি পলাশ দেখতে পেলাম। এই জায়গাটা তো বেশ ফুটেছে, কিন্তু এটা ছবিতে অতটা ভালো দেখাচ্ছে না, কারণ পাতাগুলো এখনও রয়েছে বলে। আমরা এখানেই নেমে পড়লাম এবং এখানেই সুন্দর করে দুটো তিনটে ছবি তুললাম। বাহ, এই গাছটা বেশ ভালো ফুটেছে। আর নিজের লোভ সামলাতে পারলাম না, পটাপট মালা পরে কতগুলো ছবি তুলে নিলাম। এবার আবার জার্নি শুরু করলাম। অযোধ্যার প্রথম স্পট আমরা দেখব হয়তো লোয়ার ড্যাম, আপার ড্যাম, এগুলো আর ময়ূর পাহাড়, এগুলোই আমাদের টার্গেটে আছে। তো লাঞ্চ করার সেভাবে বিগ লাঞ্চ করার কোনো প্ল্যান নেই, কারণ বিগ লাঞ্চ করতে গেলে অনেকটা দেরিও হয়ে যায়, আর সন্ধ্যেবেলা পর কিছু করার নেই। তো আমরা ওখানে রিসর্টে ভালো করে আর্লি ডিনার করে নেব। মা
মাঝে একটা ছোট্ট অনামি জায়গায় দাঁড়িয়েছিলাম, জাস্ট চা খেলাম, স্যান্ডউইচ খেলাম, ডিম টোস্ট খেলাম, আর বিস্কিট ফিস্কিট খেয়ে আমরা একটু হালকা করে নিজেদেরকে রিচার্জ করে নিয়ে এগিয়ে গেলাম। এখান থেকে স্টার্ট হয় আমাদের অ্যাকচুয়াল হিলি জার্নি। অযোধ্যা ইজ ওয়েলকামিং আস। ঝালদা ইজ অলসো ভেরি নিয়ার বাই। ঝালদাতে আমি ছোট্টবেলায় কিছুটা সময় কাটিয়েছিলাম, বাবার পোস্টিং ছিল বলে। যাই হোক, দেখতে পেলাম সেই, তাই জন্য মনে পড়ে গেল। এবার বাঁ দিকে দেখা যায় পাহাড়ে ধীরে ধীরে উঠব। রাস্তা কিন্তু এখনও অবধি কিন্তু ভালোই আছে, তো এই দিকটা এখন ওই জন্যই পর্যটকদের কাছে ফেভারিট হয়েছে বুঝতে পারছি। ছোট্টবেলা যখন আমি ছিলাম তখন অযোধ্যায় এসেছিলাম মা বাবার হাত ধরে, কিন্তু আমার খুব বেশি মনে নেই, তখন হয়তো এত ভালো রাস্তা ছিল না, তাই খুব বেশি আসা হতো না। কিন্তু বাবার মুখে, বাবার কর্মসূত্রে এখানের জায়গাগুলোর বারে বারে এতবার শুনেছি, অযোধ্যা, বাঘমুন্ডি, আরও কিছু কিছু জায়গা, বলরামপুর, তো সেগুলো ভাবছিলাম বাবা থাকলে বেশ ভালোই হতো, বাবাও এখানে অনেক গল্প শেয়ার করতে পারতো। রাস্তাটা এতখানি সুন্দর ছিল যে জার্নিটা অনেক লম্বা হলেও কিন্তু কষ্ট হচ্ছিল না। তাছাড়া গাছ নামিয়ে দিয়ে যখন বসন্তের বাতাসটা পাচ্ছিলাম না, তখনও কিন্তু ভালো লাগছিল। আমরা গেছিলাম মার্চের 1 তারিখে, তখনও কিন্তু ততখানি গরম পড়েনি। হ্যাঁ, দুপুরবেলা একটু গরম ছিল, বাট যখন হিলের একটু ওপর দিকে উঠতে শুরু করলাম, একটা বেশ ভালো হাওয়া আসছিল, তো আমার তো ভালোই লাগছিল। আর বেশ গ্রামগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রাইবাল গ্রাম দেখার মতো, যে এরা এত পরিষ্কার রেখেছে, নোংরা কিন্তু বিশেষভাবে চোখে পড়লো না, তো এই জিনিসটাও কিন্তু ভালো লাগলো। রাস্তা কিন্তু সত্যিই লং ড্রাইভের রাস্তা, যারা ভালোবাসে গাড়ি চালিয়ে দূরে আসতে কাছে পিঠে, তাদের জন্য বেশ ভালো অপশন। আর একটা গাছ, এই যে লাল লাল পাতা না, এর নাম কুসুম ট্রি, এটাও কিন্তু খুব ভালো লাগলো। আমি প্রথমে এসে দেখে ভাবছিলাম যে পলাশ তো সেরকম পেলাম না, কিন্তু এই গাছটিও কম মনোহর নয়। সেই গাছের নাম হচ্ছে কুসুম গাছ, এবং পুরো পাতা লাল হয়ে থাকে, আমাদের দেশি ফল কালার, এর জন্যেই লাগে এখানে বসন্তের সময়, তো এটাও ভালো লাগলো বেশ। এবার নেমে পড়বো, আমাদের চলে হচ্ছে প্রথম স্পট ময়ূর পাহাড়, একটু হেঁটে উঠতে হবে, উপর থেকে 360 ডিগ্রি ভিউ, আর বজরংবলীর মন্দির আছে। সুন্দর হাওয়া দিচ্ছে, নাইস। গাছপালাগুলো কি সুন্দর লাগছে। আমাদের অথেন্টিক ছবি নিলে ভালো নিচ্ছে। ভিডিও তো লাগছে ভালো। হ্যালো, অবশেষে আমরা ময়ূর পাহাড় চলে এসেছি, আর উঠতে হবে। দম নিয়ে নিচ্ছি, চলো যাওয়া যাক। পরের গন্তব্য আপার ড্যাম, সুন্দর রাস্তা, এগিয়ে চললাম আমরা। আপার ড্যাম হলো পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রজেক্টের একটা সিনিক আর্টিফিশিয়াল লেক। অফেন এটা বলা হয় ইস্টার্ন ইন্ডিয়ার মোস্ট বিউটিফুল আর্টিফিশিয়াল লেক, তো পুরুলিয়া এটা কিন্তু মাস্ট ভিজিট স্পট নিয়ার বাঘমুন্ডি এরিয়া। এখান থেকে ভিউটাও মারাত্মক, এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভালো সময় কাটলো। আপার ড্যামের থেকে একটু নিচেই লোয়ার এলিভেশনে আছে লোয়ার ড্যাম, তো যারাই আপার ড্যাম দেখতেছে তারা লোয়ার ড্যাম হয়েই একেবারে বেরিয়ে যায়, তো এটাও একটা সিনিক প্লেস। আর এরপরে একটু খারাপ রাস্তা শুরু হয়, যেটা যাব আমরা, ক্রস করে যাব আমরা বামনি ফলস। বামনি ফলসের আগেই রাস্তায় পড়বে একটা ছোট্ট ফলস, এটার নাম টুরগা ফলস। এটাতেও একটুখানি জল ছিল, যদিও খুব গরমের সময় তো জল থাকে না। এটা নিচে নামতে হলে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হতো, বাট ওপর থেকে যে ভিউটা দেখলাম দ্যাটস ওকে। তারপরে আমরা এগিয়ে চললাম বামনি ফলসের দিকে। বামনি ফলস যুক্ত অনেকখানি লেট হয়ে গেছিলো, তো 4টে পর্যন্ত খোলা থাকে, তারপর রিটার্ন করতে হয়, তো আমরা খুব শর্টে সংক্ষেপে এই জার্নিটা সারলাম। আর সাইড থেকে যে ভিউ দেখলাম দারুণ, অনেক জল ছিল, ফলসটা বেশ বড়, অনেকে স্নানও করছিল দেখলাম। এখানে দাঁড়িয়ে বেশ কটা ছোট ছবি টবি নিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম। বামনি ফলস দেখার পরে আরও আধ ঘন্টা মতন জার্নি করে আমরা পৌঁছলাম মাঠা পাহাড়ের পিছনেই মাঠা রিসর্ট। এখানেই আমরা আজকের দিনটা থাকবো। প্রায় সন্ধে হয়ে এসেছে, আমরা
ঝটপট ঢুকে পড়লাম। আমাদের বুকিং ছিল সুইস টেন্ট। গিয়ে প্রথমেই পেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, যেটার খুবই দরকার ছিল। সন্ধেবেলা এখানে কমপ্লিমেন্টারি স্ন্যাক্স ছিল, মানে মুড়ি, চা ইত্যাদি। আর যদি দরকার মতো চাট বা অন্য খাবারেরও অ্যারেঞ্জ করে দিচ্ছিল ওরা। এছাড়া ছিল সন্ধ্যাবেলা কমপ্লিমেন্টারি ছৌ নাচ দেখার ব্যবস্থা। তো ছৌ নাচ দেখার আগে আমরা একটু সুইমিং পুলে সারাদিনের ক্লান্তি দূর করলাম, এবং সুইমিং পুলটাও বেশ ক্লিন, নিট। গোটা প্রপার্টিটাই খুব সুন্দর। সকালবেলা আমি একবার ভালো করে যে ছবিগুলো তুলেছি দেখাবো। বাই দ্য ওয়ে আজকে ম্যাচও ছিল, তো ম্যাচও দেখানোর ব্যবস্থা করে দিয়েছিল প্রপার্টি থেকেই। সবাই অনেকেই এনজয় করছিল সেই ম্যাচ। আমাদের ভীষণ খিদে পেয়েছিল, তো অতএব আমরা সুইমিং পুলে স্নান সেরে আগে খেতে ঢুকলাম ঘর। খাবার এই ছিল মেনু। খাবার টেস্ট ভালোই ছিল, যা যা চেয়েছিলাম সবই পেয়েছিলাম। এবার সজ্জা চলে আসলাম আমরা ছৌ নাচ দেখতে। ছৌ নাচ মূলত পুরুলিয়ার ট্রাইবালদের শিল্প, এবং এখন তো বিশ্ববিখ্যাত। আর বেশ সুন্দর কস্টিউম পরে, ভারী ভারী কস্টিউম পরে শিল্পীরা যে এতক্ষণ ধরে যে পরিবেশন করে, দেখতে বেশ ভালো লাগলেও এদের পিছনে কিন্তু অনেক কষ্ট রয়েছে। এবং এই একটা বিরাট দল মিলে যে একটা সুন্দর দুর্গার মহিষাসুর বধ পালা করে দেখালো, সাথে ময়ূর, কার্তিক, সব ক্যারেক্টারগুলোকে বেশ ভালোভাবে দেখিয়েছিল, সিংহ। আর একপাশের গানও হচ্ছিল। সব মিলে একটা জমজমাট 2 ঘন্টার আসর দেখলাম। এতটুকু বোর লাগলো না, বেশ ভালোই লাগলো। অনেক দিন পর বেড়াতে এসে পুরুলিয়া এরকম একটা জমজমাট সন্ধেবেলা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আগের দিন সুন্দরভাবে রেস্ট হয়েছিল, তাই ভোর ভোর ঘুম ভেঙে গেল। সকালবেলাতে সুন্দর লাগছিল প্রকৃতির ডাক। এত সুন্দর চারিপাশ, স্নিগ্ধ সকাল, মনে হলো হেঁটে আসা দরকার। যেমন ভাবা তেমনই কাজ। আমাদের এই সুইস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা হেঁটে পিছনের পাহাড়টা যাব। সুন্দর সিঁড়ি বাঁধানো আছে দেখে, এবং ভোর ভোর গরমও ছিল না বলে উঠে তো পড়লাম। কিছুক্ষণ ওঠার পরে বুঝতে পারলাম, ওরে বাবা, সবটা তো সিঁড়ি করা নেই, আর বেশ বন্ধুর রাস্তা। তার মধ্যে আমি জুতোও ঠিকঠাক পরে আসিনি। যাই হোক, মনের জোর থাকলে তো হয়েই যায়। মাথা পাহাড়ে উঠছিলাম, সমতল জায়গা পেয়েছি অনেকটা উঁচুতে, আর একটু গেলে এই টপ দেখা যাচ্ছে। অবশেষে মাঠাবুড়ু পাহাড়ের টপে। ওদিক থেকে অবশ্য আর একটু যাওয়া যায়, আর গেলাম না। ও একটা কথা আছে না, পাহাড়ে চড়ে পরে সেই ভিউটা যেটা পাওয়া যায়, সেটা সেই খাসা ভিউই হয়, তা সে ছোটো পাহাড়ি হোক আর বড় পর্বতই হোক। তো এই অসাধারণ ভিউটা তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম মাঠা পাহাড়ের ওপর থেকে। পাহাড়ে উঠে নেমে এসে এতটাই পরিশ্রম হলো যে এক নাগাড়ে অনেক কিছু খাবার খেয়ে ফেললাম। ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি ছিল, এবং অপশনসও অনেক ওয়াইড ছিল। খাবার দাবার ভালো ছিল। কালকে প্রায় সন্ধ্যের আগে ঢুকেছিলাম বলে ভালো করে প্রপার্টিটা এক্সপ্লোর করা হয়নি, তাই আজকে সমস্ত জায়গাটা আবার ভালো করে ঘুরে নিলাম হোটেলটা চেক আউট করার আগে। এখান থেকে সব থেকে যেটা বেস্ট জায়গা, সেটা হচ্ছে সুইমিং পুলের পাশ থেকে ওই ভিউটা। এটা সত্যিই ভালো লাগবে এখানটা এসে থাকলে। আর আমাদের সত্যি কথা সেকেন্ড টাইম আসার ইচ্ছে হলো। পুরুলিয়াতে এত সুন্দর রিসর্ট কুশালপালির পরে মনে হয় এটাই রয়েছে, যদিও এখন আরও অনেক অনেক রিসর্ট হয়েছে, এক্স বার্গার এগ নাথিং। তো থাকার অপশানস এখন কিন্তু এখানে প্রচুর। কালকে হোলি আছে বলে এখানে এদের কিছু প্ল্যানও ছিল। আর যা জানতে পারলাম, গোটা মার্চ মাসটাই কিন্তু ভালোই ভিড় থাকে ট্যুরিস্টদের। ইনফ্যাক্ট সারা বছরই কলকাতা ট্যুরিস্টদের ভালোই ভিড় থাকে। এবার আমরা হোটেল চেক আউট করে বেরোবো। আজকে 11:30টার মধ্যে চেক আউট করে দেবো, যাতে আমরা কলকাতা সন্ধ্যের মধ্যে পৌঁছে যেতে পারি। ছোটো করে তার আগে রুম ট্যুরটা দিয়ে নিই। এই প্রথম আমরা কোনো সুইস টেন্টে ছিলাম, এবং রুমটা যথেষ্ট বড় ছিল, এসি ফ্যান সবই ছিল, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বসার জায়গা ছিল,
আর যেখানে বসে এক পিস ডিনারটা করা যায়। বেডের সাইজে কিং সাইজ ছিল, তো 3 জনের শুতে অসুবিধা হয়নি। ক্লিন তো ছিলই, আর বাথরুমটাও বড় ছিল, তো আরামসে একটা ফ্যামিলি থাকতে পারবে। টিভিও ছিল, যদিও আমরা তো টিভি দেখি না। তো বেশ ভালো লেগেছে আমাদের অভিজ্ঞতা সুইসডেনটা থাকার। এবার ফেরার পালা, সে অনবদ্য রোড, সুন্দর জার্নি। যাওয়ার পথে আমরা ঝাড়গ্রাম হয়ে গেছিলাম, কিন্তু ঝাড়গ্রামের রাজবাড়িটা দেখার ইচ্ছেও ছিল। এবার জানতে পারলাম ঝাড়গ্রাম রাজবাড়ি কিন্তু প্রাইভেট প্রপার্টি, তো ওখানে না থাকলে ভেতরে ঢুকতে দেয় না। তো বাইরে থেকে যেটুকু দেখলাম ঠিক আছে, ভবিষ্যতে হয়তো কখনো যদি আসি তো দেখব, আর এমন কিছু ইমপ্রেসিভ লাগলো না। কিন্তু পুরুলিয়ার এই সুন্দর সফর, 2 দিনের সুন্দর সফর আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে। যারা গাড়িতে আসার জন্য পুরুলিয়া প্ল্যান করছো তাদের জন্য ভিডিওটা হয়তো ইনফরমেটিভ হবে। তো ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিও। থ্যাংক ইউ, বাই বাই।